গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত। গুলি খাইছে একটা। স্বৈরাচারের বুলেটের সামনে ছাত্র জনতার রুখে দাঁড়ানোর দিন 16 জুলাই। অকুতোভয় আবু সাইদকে স্মরণে রংপুরে নানা আয়োজন। নতুন বাংলাদেশ যতদিন পর্যন্ত না বিনির্মাণ হবে ততদিন পর্যন্ত শহীদ আবু সাইদের সহযোদ্ধারা রাজপথে থেকে যাবে। আমাদের যে বিপ্লবের যে প্রত্যয়, সেই প্রত্যয় এবং স্বপ্ন বাস্তবায়নে ইন্টারিম সরকার যাতে আরো বেশি মনোযোগী হয়। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এএসপি কাফি সহ 8 আসামি ট্রাইব্যুনালে। পলাতক আসামিদের হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ আজ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। সকালে গোপালগঞ্জ সদরের উলপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পুলিশ জানায়, আজ গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা কর্মসূচি রয়েছে। সেটিকে বানচাল করতেই পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এ বিষয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না। পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুরের বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। কারা জড়িত এই হামলায়, পুলিশ কি বলছে? রাব্বি, আপনি জানেন যে আজকে এনসিপির গোপালগঞ্জের পদযাত্রা রয়েছে। এই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে কিন্তু গতকাল থেকেই একেবারে উত্তপ্ত পরিস্থিতি। এরই মাঝে আমরা যেটি জানতে পেরেছি যে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি গ্রুপ স্থানীয় জনগণকে নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়েছে, ভাঙচুর চালিয়েছে এবং সর্বশেষ আগুন ধরিয়ে দিয়েছে এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে আমাদেরকে গোপালগঞ্জ সদর থানার ওসি জানিয়েছে। এই হলো আপনার। আর এখন পর্যন্ত এনসিপির যে পদযাত্রায় যারা নেতৃবৃন্দ, তারা এখন পর্যন্ত পথসভা স্থলে এসে পৌঁছেনি, তবে তারা রাস্তায় রয়েছে বলে আমরা যেটি জানতে পেরেছি। অল্প সময়ের মধ্যেই হয়তোবা তারা চলে আসতে পারে, এমনটি এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছে তারা জানিয়েছে। আরও একটি বিষয় আপনার কাছে জানতে চাই, গোপালগঞ্জে আজ তো এনসিপির পদযাত্রাও রয়েছে, সেই প্রোগ্রামের পরিকল্পনা কি ঠিক আছে? হ্যাঁ রাব্বি, আজকে এনসিপির পদযাত্রা রয়েছে। আপনি জানেন যে এনসিপির পদযাত্রা বরিশাল থেকে গোপালগঞ্জে এসে পৌঁছাবে এবং গোপালগঞ্জ থেকে তারা এরপরে মাদারীপুর এবং শরীয়তপুরে যাবে, রাতে তারা ফরিদপুরে যাবেন, এটি আমরা জানতে পেরেছি। আর আপনি এটিও জানেন যে এনসিপির গোপালগঞ্জের পদযাত্রা নিয়ে গোপালগঞ্জে কিন্তু গত দুদিন ধরে প্রচন্ড রকম অগ্নিগর্ভ হয়ে রয়েছে। বিভিন্ন পক্ষ বিভিন্ন ধরনের কথা বলেছে, ফেসবুকে নানা ধরনের পোস্ট নিয়ে সারা গোপালগঞ্জ কিন্তু এখন উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। রাব্বি, মুন্না, আপনাকে ধন্যবাদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি স্মরণে দেশের বিভিন্ন স্থানের মতো রংপুরেও পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। সকালে রংপুরের পীরগঞ্জের বাবুনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষার্থীরা। এ সময় ফাতেহা পাঠ এবং মোনাজাত করা হয়। কবর জিয়ারত করেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপারও। দিনটিকে লাল শোক আখ্যা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পরেছেন লাল রঙের পাঞ্জাবি। তাদের অভিযোগ, সংস্কার, সংবিধান, ন্যায় বিচার ছাড়াই নির্বাচন নিয়ে ব্যস্ত সরকার।
এবং রাজনৈতিক দলগুলো তারা আবারও পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চায়। প্রয়োজনে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও পালিত হচ্ছে নানা কর্মসূচি। যেখানে পুলিশের ছোড়া গুলিতে আবু সাইদের মৃত্যু হয়, সেখানে নির্মিত হবে একটি তোরণ। তাছাড়া ক্যাম্পাসের পার্কে স্থাপিত হবে মিউজিয়াম। যেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শহীদ আবু সাইদ, সেই নতুন বাংলাদেশ যতদিন পর্যন্ত না বিনির্মাণ হবে ততদিন পর্যন্ত শহীদ আবু সাইদের সহযোদ্ধারা রাজপথে থেকে যাবে। আমাদের যে বিপ্লবের যে প্রত্যয়, সেই প্রত্যয় এবং স্বপ্ন বাস্তবায়নে ইন্টারিম সরকার যাতে আরো বেশি মনোযোগী হয়। তার হত্যাকারীদের বিচার, যেহেতু প্রসিকিউশন অলরেডি আমাদের ডিক্লারেশন দিয়েছে 30 জন আসামি হয়েছে, অ্যাটলিস্ট 30 জনকে যেন যথাযথভাবে আইনের প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা হয়। এদিকে শহীদ আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার বাবা মায়ের সাথে কথা বলেছে যমুনা টেলিভিশন। হত্যা মামলার দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের কণ্ঠে। এখনও বৈষম্য দূর করার প্রক্রিয়া শুরু না হওয়ায় শঙ্কিত গর্ভধারিণী মনোয়ারা বেগম। ছেলে যে জীবনটা দিল, আমার ছেলে সেটা যেন স্বপ্নটা পড়ে আমার ছেলে পাশ মাসিক যেন সরকার দেখে। প্রকার হোক, ভিসি হোক, যাই অপরাধী তাই অপরাধী। এটা আমি চাইছি যে নির্দিষ্ট যারা অপরাধী তার বিচার হোক। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে স্মরণে দিনভর রংপুরে নানা আয়োজন রাখা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তার নামে তোরণ এবং পার্কে মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, যার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা। এ ব্যাপারে আরও বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাঝার, আইন, শিক্ষা, পরিবেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টারা তো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা, তারা কি পৌঁছেছেন? বিশ্ববিদ্যালয়ে কি কি কর্মসূচি রয়েছে আমাদের জানাবেন। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আলোচনা সভাটি হওয়া কথা সেটি এখনো শুরু হয়নি। এখনো যারা অতিথিবৃন্দ আছেন, এখানে আমাদের যিনি আইন উপদেষ্টা আছেন, বন ও পরিবেশ উপদেষ্টা আছেন, এবং তারা এসেছেন এবং মঞ্চের যে সামনের সারিতে তারা অবস্থান করছেন। আমরা যদি আপনাকে একটু দেখাতে পারি যে আজকে এই শহীদ আবু সাইদের যে মৃত্যুর দিন, এই মৃত্যুর দিনটিকে ঘিরে কিন্তু একটু এখানে অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক এবং বাহির থেকে যারা লোকজন এসেছেন তাদের একটা মিলন মেলা বসেছে এবং তারা যেটা বলতে চাইছেন যে এই যে 16 জুলাই যে শহীদ আবু সাইদ যেভাবে বীরত্বের সাথে পুলিশের গুলি মাথায় বুকে পেতে নিয়েছেন, এটি হচ্ছে একটা তারা তাদের ভাষায় যেটা বীরত্বের একটা মহাকাব্যের একটা মহানায়কের বিষয়। এবং আমরা যতটুকু জেনেছি যে কিছুক্ষণ আগে অর্থাৎ 9:30টার দিকে এখানে একটি শোক র্যালি হয়েছে। সেই শোক র্যালিতে লালের আবহ ছিল, অর্থাৎ লাল শোক তারা জানাতে চাইছেন এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ অন্যান্য যারা আছেন, অতিথিবৃন্দ আছেন, তারা সেখানে নেতৃত্ব দিয়েছেন এবং একটি মিউজিয়াম, বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি মিউজিয়ামের উদ্বোধন করা হয়েছে এবং যে গেটটি আছে, যে শহীদ যে আবু সাইদ যে গেটটি, সেই গেটটির মধ্যে একটি তোরণ করা হয়েছে এবং পার্কের মধ্যে আরেকটি স্থাপনা করা হয়েছে। তো সব মিলে এই যে অনুষ্ঠানটির মধ্যে আজকে যেমন আছে শোকের আবহ, ঠিক তেমনি আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে দাবি আদায়, অর্থাৎ সংস্কার এবং যে নয়া যে বন্দোবস্তের কথা, সেই বন্দোবস্তগুলো যেন আসে সেই বিষয়টি কথা বলা হচ্ছে। মাঝার, আপনাকে ধন্যবাদ। বুলেটের সামনে অপ্রতিরোধ্য এক বাংলাদেশ। 16 জুলাই 2024 অকুতোভয় রাষ্ট্রের প্রতীক হয়ে ওঠেন রংপুরের আবু সাইদ। পুলিশের গুলিতে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু একতাবদ্ধ করেছিল গোটা দেশকে। এদিন কঠোর রূপ নেয় কোটা আন্দোলন, শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। ছাত্রলীগের চোখ রাঙানি উপেক্ষা করেই শিক্ষার্থীরা ঘুরে দাঁড়ায়। সারা দেশ থেকে পাওয়া যায় 6 জনের মৃত্যু সংবাদ। মোতায়েন করা হয় বিজিবি। বন্ধ হয় সব শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়ের হল। স্থগিত করা হয় এইচএসসি পরীক্ষাও। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা নিপীড়নের পর 16 জুলাই আরও উত্তপ্ত হয়ে ওঠে কোটা আন্দোলন পরিস্থিতি। দুপুর থেকেই অবরোধ, সংঘর্ষ। সায়েন্স ল্যাব মোড়ে কোটার পক্ষে আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যে হয় দফায় দফায় সংঘর্ষ। সন্ধ্যা নাগাদ মুখোমুখি অবস্থানে ছিল উভয় পক্ষ। এসব ঘটনায় বিকেলে 2 জন নিহতের কথা জানায় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। নিরাপত্তায় বিজিবি মোতায়েন করা হয় ঢাকা কলেজের সামনে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও চলছিল সংঘর্ষ। গুলিবিদ্ধ হয় 4 শিক্ষার্থী। আহত হয়ে সেদিনই ঢাকা মেডিকেল কলেজে যান 1.5 শতাধিক। কোটা আন্দোলনকারীদের পদচারণা, স্লোগানে মুখরিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ছাত্রলীগের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আন্দোলনকারীরা। গুলি খাইছে একটা। এদিকে সারা দেশে দিনভর ব্যাপক বিক্ষোভ সংঘর্ষ হয়। চট্টগ্রাম, রংপুর, বরিশালও ছিল উত্তপ্ত। মেলে 6 জনের প্রাণহানির খবর, যার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু নাড়িয়ে দেয় সরকার ও প্রশাসনকে বিশ্বাসের ভিত। ক্ষোভ পাল্টে যায় স্ফুলিঙ্গে। বরিশালে সংঘাত চলাকালে হামলার শিকার হয় যমুনা টেলিভিশনের গাড়ি। বগুড়ায় আহত হন ব্যুরোপ্রধান মেহেরুল সুজন। চট্টগ্রামের শিক্ষার্থী পথচারী সহ 3 জন নিহত হন। আহত হয় অর্ধ শতাধিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে হামলায় আহত হন শতাধিক ছাত্রছাত্রী। সেই তালিকায় ছিলেন 5 সংবাদকর্মীও। এদিন বিকেল 3টায় দেশের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারপরেই সব শিক্ষাঙ্গনে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ। পরস্পরমুখী অবস্থানে বিরাজ করছিল চরম উত্তেজনা, যার নিরসনে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের ঘোষণা আসে। ওই রাতেই হলচ্যুত করা হয় ছাত্রলীগ নেতাদের, ভাঙচুর করা হয় কক্ষে কক্ষে। এদিন একাত্মতা জানায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। ঘটে পুলিশ ও ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। আন্দোলন করে ইউআইইউ, ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মোহাম্মদপুরে অবরোধ করে ইউল্যাবের শিক্ষার্থীরা। কোটার যৌক্তিক সংস্কার এবং হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয় তারা। এদিকে শান্তিপূর্ণ আন্দোলনে চালানো হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিবৃতি দেয়। বিপরীতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় নতুন মাত্রা পেতে পারে সহিংসতা। অন্যদিকে আক্রমণাত্মক বক্তব্য অব্যাহত রাখে আওয়ামী লীগ নেতারাও। কোটা আন্দোলনের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় 10 মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করে সরকার। কারণ জানতে চাইলে জুনায়েদ আহমেদ পলক বলেন, বেড়েছে মিথ্যা তথ্য ছড়ানোর প্রবণতা। এদিন কোটা আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ছাত্রদল। মির্জা ফখরুলও বক্তব্যে তুলে ধরেন সরকারের পৈশাচিক নির্যাতনের কথা। আন্দোলনের মেঘ যে ক্রমান্বয়ে ঘনীভূত হচ্ছিল সেটি আঁচ করতে পেরেছিলেন মন্ত্রীরা। তাই নমনীয়তা নয়, কঠোর অবস্থানে গিয়েছিল সরকার। বিপরীতে জীবন বাজি রেখে দাবি আদায়ে সোচ্চার ছিল শিক্ষার্থীরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই বিপ্লব ঘিরে গত বছরের 5 আগস্ট ঢাকার আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল সহ 8 জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আদালতে এ মামলার শুনানি হবে। সকালে এ মামলায় গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম সহ 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত 2 জুলাই আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। গত বছরের 5 আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান 6 তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। প্রসিকিউশন জানায়, নৃশংস এই ঘটনার সময় একজন জীবিত ছিলেন। জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়। এ ঘটনায় 11 সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। ফিটনেসবিহীন গাড়ি সড়কে রেখে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। সকালে রাজধানী মহাখালী বাস টার্মিনালে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে লিফলেট বিতরণে অংশ নিয়ে তিনি এ কথা জানান। বলেন, মেয়াদ উত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর এটা একার পক্ষে সম্ভব নয়। সংশ্লিষ্ট সবাইকে এক হয়ে এই কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের জন্য আবু সাঈদের জীবন দেয়া দেশের মানুষ আজীবন মনে রাখবে বলে জানান তিনি। দীর্ঘদিন যাবৎ আমাদের সড়কে অনেক প্রাণ ঝরে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমাদের কিন্তু কোনো বিকল্প নেই যে এই গাড়িগুলো 20 বছর বা এবং যেই ট্রাকগুলো 25 বছরের ঊর্ধ্বে চলে গেছে সেগুলোকে যদি রাস্তায় রেখে আমরা সড়ক নিরাপদ করতে পারবো না।
শিশু স্বাস্থ্যের সুরক্ষা কবচ টিকা, কিন্তু দেশের অনেক জেলাতেই দেখা দিয়েছে টিকার ঘাটতি। সরবরাহ না থাকায় কারো কারো ডোজ হচ্ছে অনিয়মিত, কোথাও কোথাও নেই টিকা কার্ডও। এই অবস্থায় মারাত্মক সব রোগের ঝুঁকিতে দেশের লাখো শিশু। আগামী 2 মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছে স্বাস্থ্য বিভাগ। ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার সহ মারাত্মক 5টি রোগ প্রতিরোধে শিশুদেরকে দেয়া হয় পেন্টাভ্যালেন্ট টিকা। এর ডোজ 3টি, কিন্তু দেশের অনেক উপজেলায় নেই গুরুত্বপূর্ণ এই টিকা। এছাড়াও যক্ষ্মা, হাম ও রুবেলা, হিমোফিলিস, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস এবং মুখে খাওয়ার পোলিও টিকারও ঘাটতি আছে অনেক কেন্দ্রে। কুমিল্লা, বাগেরহাট, চাঁদপুর, মুন্সিগঞ্জ সহ অনেক জেলায় চলছে সংকট। শিশুদের টিকা দিতে গিয়ে ফেরত যাচ্ছেন অভিভাবকেরা। একটির সংকট কাটতে না কাটতেই শুরু হয় অন্য টিকার ঘাটতি। প্রতিবার আসলেই বলে 1 সপ্তাহ পর যোগাযোগ করুন, যোগাযোগ করলে বলে টিকা নাই। তাহলে আমরা কি করব? বাবুকে নিয়ে কোথায় যাব? 3-4 সপ্তাহ দেখতেছি, কোনো টাকা হয় না। আমার এটা দেওয়ার কথা ছিল মার্চে, কিন্তু এই পর্যন্ত তো আমি কয়েকবার আসার পরে পাচ্ছি না। 55 দিনে এসে এত টিকা দিচ্ছে মাতৃসদনে, আবার বলছে আপনি এই বুঝবার আসলে এই বুঝবার আসি বলছে আবার টিকা নেই। 1979 সালে শুরুর পর স্বাস্থ্য বিভাগের সবচেয়ে সফল কর্মসূচি ইপিআই। টিকার জন্য বড় কয়েকটি রোগ থেকে রক্ষা পাচ্ছে শিশুরা। 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যু কমাতে বড় ভূমিকা রাখছে ইপিআই কর্মসূচি, কিন্তু টিকা সংকট ঝুঁকিতে ফেলছে লাখো শিশুর জীবন। ডিজি অফিস এবং ইপিআই হেডকোয়ার্টারে আমাদের চাহিদা পাঠানো হয়েছে, তাদের সাথে সবসময় আমাদের যোগাযোগ আছে এবং আশা করি যখন তারা এই টিকাগুলো আমাদের দিবে এবং আমরা তখন এই সংকট থাকবে না। পেন্টাভ্যালেন্ট এবং পিসিভি টিকার ইস্যু ক্রাইসিস চলছে। প্রায় সেন্টারে টিকাগুলো নেই, কিছু কিছু সেন্টারে আছে। সারা বাংলাদেশের একটা সমস্যা। সময় মতো টিকা পেলে ওই টিকার যেমন একটা এফিকেসি থাকে, 1 বছর পর গেলে হয়তো টিকার ওরকম এফিকেসি থাকে না। শুধু টিকা নয়, সংকট টিকার কার্ডেও। অনেক কেন্দ্রে সরবরাহ নেই কার্ড। আবার টিকাকর্মীদের আন্দোলনের কারণে টিকা দেওয়ার তথ্য পাঠানো হচ্ছে না অধিদপ্তরে, ফলে টিকাদানের সঠিক তথ্য পাচ্ছে না সরকার। শিশু কার্ড আজকে 1 বছর থেকে নেই, ভ্যাকসিন ক্যারিয়ার এগুলোও নেই। অর্থ সংকটে এবছর সময়মতো টিকা কিনতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। সম্প্রতি বরাদ্দ মিললেও সে টিকা কিনতে লাগবে মাস 2-1। আন্তর্জাতিক বাজার থেকে টিকা ক্রয়ের সামর্থ্য আমাদের কিন্তু রাষ্ট্রীয়ভাবে গড়ে ওঠেনি, সেই জন্য আমরা এটা নির্ভরশীল। এবং এর ফলে এই যে 11টা টিকার ক্ষেত্রে প্রকিউরমেন্ট সাইকেলগুলো অনেক সময় সিনক্রোনাইজ করে না, মাঝে মাঝে 1 মাস বা 2 মাস 3 মাসের গ্যাপ হচ্ছে। এটা আমরা চেষ্টা করছি এটা অ্যাড্রেস করার, যেন এই মাঝখানে গ্যাপটা না হয়। দেশে প্রতি বছর প্রায় 40 লাখ শিশুর জন্ম হয়। তাদের স্বাস্থ্য সুরক্ষায় জন্মের পর থেকে 18 মাস পর্যন্ত 8 ধরনের টিকা পায় শিশুরা। উদ্দেশ্য 11টি মারাত্মক রোগ প্রতিরোধ। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ ও মাদারীপুরে কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে আরও জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই অবস্থায় এনসিপির কর্মসূচি ঠিকঠাক আছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। রাব্বি, এখন পর্যন্ত কর্মসূচি ঘোষণা অনুযায়ী ঠিকঠাক মতো আছে, সব প্রস্তুতি চলছে। তবে আপনি যেটা বলছিলেন যে সকালে পুলিশের গাড়িতে হামলায়, বিষয়টি খুবই রহস্যজনক মনে হয়েছে আমাদের। কারণ গত রাত থেকেই, অর্থাৎ গতকাল থেকেই গোপালগঞ্জের এই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু আমরা বাস্তবে কিন্তু তেমন পাইনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমাবেশের পক্ষে বিপক্ষে বা সমাবেশ প্রতিহত করার নানা রকম হুমকি ধামকি গুজব এটা ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপরও সেই তুলনায় যতটা নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা, আমরা কিন্তু সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা গোপালগঞ্জে দেখছি না। অর্থাৎ বিশেষ করে যেই সড়ক দিয়ে এনসিপির যাত্রা হবে বা যাত্রা আসবে, তারা গোপালগঞ্জে প্রবেশ করবেন, সেই সড়কটি অপেক্ষাকৃত নীরব একটি এলাকা। সেই এলাকায় এরকম নির্জন স্থানে একটিমাত্র পুলিশের গাড়ি কিভাবে সেখানে নিরাপত্তায় দায়িত্বে ছিল, সেটাও কিন্তু সন্দেহের উদ্রেক, যথেষ্ট সন্দেহ জাগিয়েছে এখানকার মানুষকে। সাধারণ মানুষ মনে মনে তাই বলছেন। যেখানে ছাত্রলীগের জেলা সেক্রেটারি পিয়ালের নেতৃত্বে পুলিশের গাড়িতে হামলা হয়েছে,
এমন না যে অপরিচিত কেউ এখানে হামলা করেছে। ছাত্র নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সেক্রেটারির নেতৃত্বে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এভাবে হামলা চালিয়ে গেল, ছাত্রলীগ এভাবে হামলা চালিয়ে গেল। পুলিশের একটি মাত্র ভ্যান যেখানে অসহায়ের মতো ছিল পুলিশ সদস্যরা, সে নির্বিচারে সে গাড়িটি ভাঙচুর করলো, আগুন দিল। সেই তুলনায় সেই সড়কের নিরাপত্তা ব্যবস্থা একদমই কম বলে আমাদের কাছে মনে হয়েছে। অর্থাৎ যে আশঙ্কা করা হচ্ছিল সেই আশঙ্কার তুলনায় যে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা, জেলা জুড়ে সেই কড়া নিরাপত্তা ব্যবস্থা আমরা এখনও দেখছি না। এমনকি আমরা সেনাবাহিনীর টহল কিন্তু আমরা গোপালগঞ্জ শহরে ঢোকার মুখে বা এই আশপাশের প্রধান সড়কগুলোতে কোথাও দেখিনি। এই কারণে সাধারণ মানুষ কিছুটা শঙ্কিত, পুরো গোপালগঞ্জে কিছুটা থমথমে বিরাজ করছে। তবে সাধারণ মানুষ জানতো বা এনসিপির যারা কর্মসূচি তারা জানতো যে এ ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই পারে, সেটার প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। সাধারণ মানুষও সেইভাবে প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে আমাদেরকে মনে হয়েছে। রাব্বি, তুহিন, আপনাকে ধন্যবাদ। পরমাণু ইস্যুতে ইরানের সাথে আলোচনায় কোনো তাড়া নেই যুক্তরাষ্ট্রের, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি, আলোচনার টেবিলে বসতে আগ্রহী তেহরান, কিন্তু ইরানে হামলার ফলে সুবিধাজনক স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, তাই এ বিষয়ে মাথা ব্যথা নেই ওয়াশিংটনের। ইরান কথা বলতে চায়, কিন্তু আমার কোনো তাড়া নেই, কারণ আমরা তাদের স্থাপনা ধ্বংস করেছি। তাদের আবার সব নতুন করে শুরু করতে হবে, কেননা কোনো কিছুই আর ব্যবহারযোগ্য নেই। অন্য কোনো পাহাড় বেছে নিতে হবে তাদের।